3.5 মিনিটের বেশি এই পৃথিবীতে নিজের যোগ্যতায় টিকে থাকতে পারি না। তাহলে আমাদেরকে বাঁচিয়ে রাখেন কে? আল্লাহ। এই জন্য সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। 2013 সালের কোন এক সময়, বর্তমান সময় প্রায় 500 ছাত্রছাত্রী নিয়ে, 25 জন শিক্ষক নিয়ে স্কলার মডেল স্কুলের আজকের এই নবীন বরণ এবং বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, শিক্ষাগুরু, যিনি সারা জীবন মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, এমন একটি সময় উপনীত হয়েছেন যিনি হয়তো শিক্ষা দিতে পারেন না, কিন্তু পরিবারের মাধ্যম দিয়ে তিনি আবার এই পৃথিবীর মানুষকে সৃষ্টিকর্তার দিকে ডাকার জন্য অলস পরিশ্রম করে যাচ্ছেন। সেই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর আব্দুল শহীদ স্যার, উপস্থিত সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি, স্কলার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ভাই সাহাবুল ইসলাম সহ সকল উপস্থিতি এবং সকলের প্রতি আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই বক্তব্য শুনতেও পারি, বলতেও পারি, পারি না? তো একটু অনুরোধ করবো, রাখবা তোমরা তোমাদের হাতে যে ফুলগুলো আছে একটু পার উপরে রাখো তো সবাই। যে ফোনটা আছে এটাও একটু মানে টাচ করো না, একটু কাছে রাখো, পায়ের উপর রাখো অথবা যদি পাশে জায়গা থেকে তার উপরে রাখো। সবাইকে একটু অনুরোধ করবো। আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহ তাআলা কোরআনে একটি ভাষা বলেছেন যেটা পৃথিবীর প্রথম ওহীর ভাষা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। বিশ্বকবি জন মিল্টন একটি কথা বলেছেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। বাংলাদেশের একজন খ্যাতমান শিক্ষাবিদ বলেছেন, শিক্ষা তাকেই বলে যা মানুষের প্রয়োজনের কাজে লাগে। আপনি একটি রিকশাওয়ালার কাছে পাটপাড়া থেকে আলমডাঙ্গায় যাবেন, 10 টাকা অথবা 15 টাকা ভাড়া, আপনি 10 টাকা না দিয়ে যদি 8 টাকা দেন, তিনি বলবেন টাকা কম দিয়েছেন, তার মানে তিনিও জ্ঞানী মানুষ, না হলে টাকা তিনি কম নিতেন না। তার মানে প্রত্যেক মানুষেরই জ্ঞান আছে। আমি গত কয়েকদিন আগে একটি 2 টাকার আদলি দিয়ে ফকিরকে দিলাম, ফকির বলছে আমি টাকা নেব না, তার মানে ফকিরেরও জ্ঞান আছে। যে আয়াটি আমাদের স্কুলে কাজ করে এই আয়াও জ্ঞানের অধিকারী, কারণ মাস শেষে শাহুল ভাই যদি টাকা না দেয় বলবে পরের মাসে আর কাজ করবো না, তার মানে ওই আয়াও কি জ্ঞানের অধিকারী। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা কি আহরণ করছি জ্ঞানের? আমরা যেখানে উপস্থিত আছি, আমরা একটু আগে বিদায় অনুষ্ঠানের ব্যাপারে কথা হলো, সবাই বিদায় নিতে চাই, বিদায় নিতে চায় না? আচ্ছা, মানুষ মরে কিনা একটু বলতে পারবেন সবাই? মানুষ মরে তো না? মানুষ মরে না। কিভাবে বুঝলেন যে মানুষ মরে না? আমরা যখন একটি লোহা, আপনার বাড়িতে বালতি থাকে, এই বালতি বিক্রি করে দেয় আরেক জায়গায়, এরা এই বালতি বিক্রয় করার পরে কোন একটি প্রতিষ্ঠান কিনে আবার সেটাকে লোহায় পরিণত করে, হয়তো কাঁচিতে পরিণত করে, ডাসায় পরিণত করে। তার মানে লোহার কোনো মৃত্যু হয় না, লোহাকে কেউ তৈরি করতেও পারে না, এটা এক বিশেষ মাধ্যম দিয়ে আসছে এখানে। তার মানে লোহার কি হয় না? মৃত্যু হয় না। লোহার কি হয়? পরিবর্তন হয়, ট্রান্সফরমেশন হয়। মানুষেরও মৃত্যু হয় না। আপনাদের বিদায় হবে না। বল কেন বিদায় হয় না? আপনারা একটি জায়গা শুধু পরিবর্তন করবেন। আগে এখানে প্রাইমারি স্কুলে শিক্ষক ছিল, আপনারা শিক্ষার্থী ছিলেন। হাই স্কুলে আসলেন, হাই স্কুলেও কিন্তু শিক্ষার্থী ছিল, আপনি শিক্ষকও ছিল। এখান থেকে কলেজে যাবেন, আপনি সেই শিক্ষার্থী থাকবেন, আবার কিছু শিক্ষক আসবে। তাহলে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনার কোনো পরিবর্তন হয়নি। কি পরিবর্তন হয়েছে? কিছু শিক্ষকের পরিবর্তন হয়েছে। তবে খেয়াল করেন, শিক্ষকের শুধু চেহারার পরিবর্তন হয়েছে, পড়াশোনার কোনো পরিবর্তন হয়নি। কারণ এখানেও ইংরেজি শিক্ষক ছিল, ওখানেও একজন ইংরেজি শিক্ষক আছে। অতএব মানুষের যে আমরা বিদায় নিই, আমাদের আসলে বিদায় হয় না। যেমন আমরা মরি না, তেমনি আমাদের বিদায়ও হয় না। এখন প্রশ্ন হলো যে সর্বশেষ তাহলে আমাদের বিদায় হবে কখন? আমাদের বিদায় হবে কখন? আমি একটি স্টুডেন্ট জিজ্ঞেস করেছিলাম, তোর জীবনের লক্ষ্য কি? বলছে স্যার এসএসসি থেকে গোল্ডেন এ প্লাস।
বললাম তারপরে? বলছে স্যার ইন্টারে A+। আমি বললাম তারপরে? বলছে মেডিকেলে ডাক্তার হব। আমি বলছি তারপরে? BCS ক্যাডার হব। আমি বললাম তারপরে? সেরা ডাক্তার হব। তারপরে? বলছে বিশ্বের সেরা ডাক্তার হব। আমি বলছি তারপরে? বলছে তারপরে? তারপরে? আমি বললাম তারপরে? বলছে তারপর তো স্যার মরি যাব। যদিও তোমরা হাসছো, একটু খেয়াল করো তো, আমরা মরবো কিনা? মরবো তো? সবাই মরবো তো? হাত তোলো তো, কে মরবা না? যদি আমরা মরি, তার মানে আমাদের বিদায় হবে কখন? মরা হবে যখন। যদি কারোর লেখাপড়ার ভিতরে এই মরার অনুভূতি না থাকে, বিশ্বাস করো পড়ালেখা হবে। ময়মনসিংহ মেডিকেলের একজন ডাক্তার 21টি খুনি কেসের আসামি, তোমরাও তাই হবা যদি এই মরার মোরালিটির এই ব্যাপারটা তোমার ভিতরে না থাকে। আমরা যারা জ্ঞান অর্জন করছি সবার উদ্দেশ্যে আরেকটি কথা বলছে, জ্ঞানের 3টা উৎস, একটু মনে রাখবা। জ্ঞানের 3টা উৎস। কয়টা? একটা দেখো, সবাই আমার দিকে তাকাই আছে, কি দিয়ে তাকিয়ে আছে বলো তো? চোখ দিয়ে। তাহলে জ্ঞানের প্রথম উৎস হচ্ছে এরকম 5টি ইন্দ্রিয় আছে আমাদের, যেটাকে বলা হয় পঞ্চম ইন্দ্রিয়। সেটা হচ্ছে আমাদের চোখ আছে, আমাদের কান দিয়ে আমরা শুনতে পারি, মুখ দিয়ে বলতে পারি, প্রচন্ড ঠান্ডা লাগলে আমরা পোশাক পরি, তার মানে কি অনুভূতি শক্তি আছে। কোনো কিছু স্বাদ নেওয়ার জন্য আমরা জিহ্বাই দিলে সেটাও বুঝতে পারি। তার মানে জ্ঞানের উৎস হচ্ছে কয়টি? 5টি। তার একটি হচ্ছে কি পঞ্চম ইন্দ্রিয়। এই পঞ্চম ইন্দ্রিয় কিন্তু পশুরও আছে, এই পঞ্চম ইন্দ্রিয় কিন্তু কুকুরেরও আছে, এই পঞ্চম ইন্দ্রিয় পৃথিবীর সকল প্রাণীরই কম বেশি আছে। এরপরে আরেকটি জ্ঞানের উৎস হচ্ছে যে আমাদের প্রত্যেকের কিছু বিবেক বুদ্ধি আছে। আমার বাড়িতে কি ছোট্ট ঘুঘুর বাসা করছে। গত পরশুদিন রাত্রে দেখছি বিড়াল এসে ঘুঘুর সেই ছোট্ট বাচ্চাটা খেয়ে ফেলছে। ওর মা এসে সারাদিন দেখছি ঘুরছে আর এত বিমর্ষ হয়ে বসে আছে। তার মানে ওই পাখিরও বিবেক বুদ্ধি আছে। আমাদের পকেটে যখন টাকা থাকে না, রাস্তায় যদি একটি ছোট্ট শিশু যদি বলে ছাড়, কিচ্ছু খাই নাই সারাদিন, দেন না 2টা টাকা, পকেটে যদি 5 টাকা থাকে তোরাটাই দিয়ে দিতে মন চায়। কেন চাই? আমাদের বিবেক এবং বুদ্ধি আছে। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন তো, আমরা আদম আলাইহিস সালামের ঘটনা জানি, জানি না? সবাই জানি তো? আমরা নূহ আলাইহিস সালামের ঘটনা জানি, আমরা আল্লাহ রসুলের ঘটনাও জানি। বলেন তো এই ঘটনাগুলা আপনি কোন চোখ দিয়ে দেখেছেন? না, আপনি দেখতে পারেননি। আপনি কোন বিবেক দিয়ে? ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমির ভিতরে রেখে আসলো, তখন কেউ সেখানে ছিল না। এই যে ঘটনাটা বর্ণনা করলো কে? তার মানে কিছু জ্ঞান আছে যা বিবেক বুদ্ধি এবং ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। সম্মানিত উপস্থিতি, জ্ঞান হচ্ছে সেটাই যেটা মানুষের ইন্দ্রিয় এবং বিবেক বুদ্ধি দ্বারা অর্জিত হয়। কিন্তু বিশেষ কিছু জ্ঞান আছে যা কখনোই বিবেক বুদ্ধি দিয়ে ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। সেই জ্ঞানটা অর্জন করতে হয় ওহীর মাধ্যমে। আর এটাকেই বলা হয় কোরআনের অথবা সুন্নাহর জ্ঞান। আল্লাহ রাসূলের একটি হাদিস আছে, তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমানকে জ্ঞান অর্জন করা ফরজ। এটা একটা মিথ্যা কথা। প্রত্যেক মুসলমানের জ্ঞান অর্জন ফরজ না, প্রত্যেক মুসলমানের জন্য ওহীর জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। ওহীর জ্ঞানটা কি? ওহী আবার 2 প্রকার, ওহীয়ে মাতলু আর ওহীয়ে গায়ের মাতলু। তার মানে একটি আল্লাহ কোরআনের মাধ্যমে ফেরেশতার মাধ্যমে রাসূলের কাছে যে জ্ঞান দিয়েছেন একে বলা হয় ওহীয়ে মাতলু, তার হচ্ছে কোরআন। আর আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে বিভিন্ন জ্ঞান, হিকমা, স্বপ্ন বিভিন্ন যুগে রাসূলকে দিয়ে যা বলিয়েছেন এটাকে বলা হয় ওহীয়ে গায়ের মাতলু। তার মানে আল্লাহ রাসূল এই জায়গায় বলেছেন ওহীর জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, নট প্রাথমিক এইসব জ্ঞান। সাপোজ দুনিয়ার জ্ঞান অর্জন করা যদি ফরজ হয়, আমি একজন ইংরেজি টিচার, আমি কিন্তু অঙ্ক জানি না, তাহলে যদি অঙ্ক অর্জন করা ফরজ হতো তাহলে আমি তো জাহান্নামে যাব। ইভেন আল্লাহ রসুল হিব্রু ভাষা পারত না, তো দুনিয়ার জ্ঞানই তো রসুলকে ছিল না। তার মানে দুনিয়াবি জ্ঞান অর্জন করা ফরজ নয়। আমার শুনে খুব ভালো লাগছে যে এই স্কুলে কোরআন শেখানো হয়, এইটা জ্ঞানের একটি অন্যতম প্রধানতম উৎস। তার মানে আমাদের দেশের A+ লোকের অভাব নাই,
ভালো ছাত্রের অভাব নাই, কিন্তু এই ওহীর জ্ঞান না থাকার কারণে কি হয় খেয়াল করেন। একটি ট্রাক 500 মণ ওজনের চিনি নিয়ে যাচ্ছেন, পাশে একটি ক্যানেল, আর সামনে 2-2.5 বছরের একটি ফুটফুটে শিশু ওই রাস্তার উপর দাঁড়িয়ে আছে, কিন্তু এই ট্রাকের ব্রেক নাই। বলেন তো 200 কিলোমিটার গতিতে যদি ট্রাক চলা শুরু করে, আর 10 হাত 20 হাত বা 50 হাত দূরে যদি একটা ছোট্ট ফুটফুটে শিশু থাকে, এই ট্রাকটা কি করবে বলেন তো? যদি ওই শিশুকে বাঁচাতে চায় তাহলে ওর 500 টন চিনি নিয়ে ওকে খাদে পড়তে হবে, আর যদি মনে করে চিনি বাঁচাবো তাহলে ওই শিশুটাকে হত্যা করতে হবে। তার মানে কোন এরকম যন্ত্রের যদি ব্রেক না থাকে, হয় নিজে মরবে, না হলে আরেকজনকে মারবে। ঠিক তেমনি ভাবে একজন ডিসি একটা ট্রাকের চেয়ে অনেক বেশি শক্তিশালী, একজন মন্ত্রী, একজন টিচার, একজন পরিচালক, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন প্রতিনিধি একটি ট্রাকের চেয়ে হাজারো গুণ শক্তিশালী। সেই মানুষটার মধ্যে যদি এই ব্রেক না থাকে, এই ওহীর জ্ঞান না থাকে, হয় সে নিজে মরবে, না হলে কাউকে মারবে। আজকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ঠিক এটাই হয়েছে। একজন মন্ত্রীর আত্মীয় চাকরি না হওয়া সত্ত্বেও কাউকে চাকরি দেয় না। তার মানে হয় তিনি নিজে, আর না হলে নিজের লোককে চাকরি না দিলে টাকা নিয়ে অন্য লোককে দেবে। তার মানে নিজে হয় উপকৃত হবে, না হলে অন্য লোককে কি করবে? ক্ষতি করবে। তার মানে যদি কেউ জ্ঞানী হতে চায়, তাকে অবশ্যই 3টা জিনিসের সমন্বয় রাখতে হবে। একটা হচ্ছে ইন্দ্রিয় জ্ঞান, বিবেক বুদ্ধি, আর কিসের জ্ঞান? ওহীর জ্ঞান। তোমরা যদি এই জ্ঞানের জ্ঞানোন্নতি না হতে পারো, যদি কোনো ব্যক্তি না করে, যদি কোনো প্রতিষ্ঠান না করে, কোনো রাষ্ট্র না করে, জাতি না করে, তাহলে সেই ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্র, সমাজ A+ হবে, গোল্ডেন A+ হবে, অনেক বড় হবে, কিন্তু সুন্দর এবং সমৃদ্ধশালী একটি জাতি কখনোই হবে না। আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি, আমরা এই ওহীর জ্ঞান শিখবো ইনশাআল্লাহ। আমরা দেখো সবাই যাওয়ার সময় বললাম আমাদের জন্য একটু দোয়া করবেন। যারা মানপত্র পাঠ করলেন সবাই শেষ কথা বলেছেন দোয়া করবেন। বলেন তো কার কাছে দোয়া করবেন? কার কাছে? সম্মানিত, আমাদের দেশে সব আছে, কিন্তু শেষে যে কথাটা বললেন এই কথাটা কেউ বলে না। আর এই কথা বললেই তখন বলে ধর্মীয় লোক। আমি কোরআনের যে প্রথম একটি ঘটনা, আদম আলাইহিস সালামের ঘটনা যখন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে জানালেন, তখন আল্লাহ তাআলা কোরআনে বললেন না আদম তোমাকে আমি কোরআনের জ্ঞান দিয়েছি। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছিলেন আমি তোমাকে জ্ঞান দান করেছি। তার মানে ক্যামেরা চালানো এটাও একটি জ্ঞান, একজন মানুষ টয়লেটে যেতে পারে আসতে পারে এটাও একটি জ্ঞান, তার মানে সে লিখতে পারে কলম দিয়ে এটাও একটি জ্ঞান। আমি আমাদের একটি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলাম, 87 জন স্টুডেন্ট, সবাই তো বড়, ওরা জিজ্ঞেস করলাম বলো তো গোসলের ফরজ কয়টা? 87 জনের ভিতরে 7 জন হাত তুলে বললো আমরা জানি। বললাম জিজ্ঞাসা করলাম বলো কি কি? তখন 4 জন বলতে পারলো, আর বাকি পারে নাই। তার মানে 87 জন আর 83 জন গোসলের ফরজ জানে না। তো আপনি হোয়াট ইজ ইউর নেম ইংরেজি জানেন, কিন্তু যে জিনিসটা একটি মেয়ের SSC লেভেল থেকে শুরু করে প্রতিদিন মাসে একবার ফরজ হয়, সেই মানুষটা যে গোসলের ফরজ জানে না, তাহলে নামাজ পড়ে কি করে? তার মানে যেটা আমার প্রতিদিন লাগে এই ব্যাপারে আমাদের জ্ঞান নাই। অতএব একটি সুখী সমৃদ্ধ জাতি, একটি বিজ্ঞানসম্মত জাতি করার জন্য আপনাকে অবশ্যই ওহীর জ্ঞানের সমন্বয় থাকতে হবে। আজকের এই প্রতিষ্ঠানের যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি অনুরোধ করব যে আমাদের অবশ্যই এই ওহীর জ্ঞানের সমন্বয় থাকা দরকার। জর্জ বার্নার্ড শো তার জীবনের শেষ বক্তব্য দিয়েছিলেন সংসদ ভবনে দাঁড়িয়ে। সেটা ছিল 1 ঘন্টা দীর্ঘ। তিনি মারা যাবেন এরকম একটা অবস্থায়। তখন ওনার শাগির্দরা জিজ্ঞেস করলেন আপনি তো চলে যাচ্ছেন, আমাদের জন্য কি রেখে যাচ্ছেন? জর্জ বার্নার্ড শো সেদিন বলেছিলেন I have lived in front of you, but you must be follow the rules and regulation of Muhammad sallallahu alaihi wasallam. তিনি বললেন আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, তোমাদের সামনে থেকে, কিন্তু তোমরা যদি পৃথিবীতে বেঁচে থাকতে চাও তাহলে মুহাম্মদকে অনুসরণ করবা, কারণ হি ইজ দ্য আইডিয়াল ম্যান অফ দ্য নট অনলি ম্যান বাট অফ দ্য হোল হিউম্যান বিংস। পৃথিবীর সকল মানব সভ্যতার জন্য তিনি একটি আদর্শ। অথচ এই মুহাম্মদের নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বললেই
আমাদের অনেকের আবার বলে যে এসব আবার কি দরকার। সম্মানিত উপস্থিত, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, সর্বশেষ আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমরা যারা সফল হতে চাই, চাই না? আমরা যারা সফল হতে চাই, কালকে একদিন ঝালমুড়ি খাচ্ছিলাম, খেতে খেতে বললাম যে আপনার তো বেশ বিক্রি হয়। কেমন বিক্রি হয়? বলছে খুব ভালো বিক্রি হয়। পাশে একটি দোকানে গেলাম, যে বললাম এই লোকটা কেমন বিক্রি হয়? বলছে কেমন বিক্রি হয় জানি না, ওই লোকের ব্যাংকে এখন 22 লক্ষ টাকা আছে, আর উনি 3 তলা বাড়ি করেছেন। কয় তলা? আমার অনেক কলিগ আছেন এখন 12,500 টাকা দামের বেতনের চাকরি করেন। তার মানে তোমরা যারা ভাবছো পড়ালেখা করলেই টাকা ইনকাম করা যায়, তারা ওই ঝালমুড়িওয়ালার কাছ থেকে একটু শিক্ষা নিও। কারণ তিনি বলছেন আমার দিন মিনিমাম ইনকাম 7 থেকে 8,000 টাকা। মাসে কত হয়? মাসে কত হয়? 3-24, 2 লক্ষ টাকা হয় মিনিমাম তার মাসে। অথবা MA পাস করার পর 12,500 টাকা প্রাথমিক স্কুলে চাকরি করার জন্য অনেকে ব্যস্ত। সম্মানিত উপস্থিত, আমরা যারা এখানে উপস্থিত আছি, এই জন্য পড়ালেখা মানেই শুধু চাকরি করা নয়। সর্বশেষ যেটা বললাম, যদি আপনি সফল হতে চান 3টা কাজ করবেন। নাম্বার 1, ইউ হ্যাভ টু নো, আপনাকে কি জানতে হবে, শুধু পাস করার জন্য না, যে কোনো বিষয় আপনাকে কি জানতে হবে। নাম্বার 2, জানার পরে আপনাকে সেটা মানতে হবে। আর 3 নম্বর হচ্ছে এই জানা আর মানার দিয়ে আপনি যা শিখলেন সেটা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে, তার মানে সার্ভিস দিতে হবে। আপনি শিখেছেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন পারেন, আপনার ছোট ভাইকে শিখাই দেন। আপনি শিখেছেন সিম্পল সেন্টেন্স, এরকম হয় আপনি আপনার ছোট ভাই যারা আছে তাদেরকে সিম্পল সেন্টেন্সটা শিখাই দেন। এটাকে বলা হয় সার্ভিস। সর্বশেষ কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সবাইকেই মরতে হবে, বিশ্বাস করি তো? আমাদের এই মরা বাঁচার যে ধর্মের ব্যাপার আছে তাকে বলা হয় ইসলাম, আর ইসলামের যে জ্ঞানের উৎস তাকে বলা হয় শরীয়ত। শরীয়তের 3টা পর্যায়, একটু খেয়াল রাখবেন। শরীয়তের 3টা পর্যায়। 1 নম্বর হচ্ছে এখানে বলা হয়েছে নামাজ পড়ো, রোজা করো, ভালো কথা বলো, সত্য কথা বলো, পরীক্ষায় নকল করো না। পরীক্ষায় নকল করা কিন্তু হারাম। তাহলে এইরকম নিয়ম নীতি আছে। 2 নম্বর, কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতে হবে, কেউ যদি রেপ করে তাকে হত্যা করতে হবে, কেউ যদি কাউকে চুরি করে তার হাত কেটে দিতে হবে। এরকম নিয়ম শাস্তিও আছে। তাহলে 1 নম্বরটা হচ্ছে কি? সাধারণ নিয়ম কানুন। 2 নম্বরটা প্রাথমিক কিছু শাস্তি। 3 নম্বরটা হচ্ছে চূড়ান্ত বিচার বা ফয়সালা। আপনি যারা প্রতিষ্ঠান করেছেন, প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী, আমরা যারা উপস্থিত হয়েছি, কার কোন উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠান করেছি, পড়ছি, এটা আমি ছাড়া আর কেউ জানে না। কিন্তু চূড়ান্ত ফয়সালা যেদিন হবে, এই সব বিচার সেদিন হবে। যদি কোনো শিক্ষার্থী, কোনো শিক্ষক, কোনো শিক্ষার্থী, কোনো অভিভাবক, কোনো ব্যক্তি, রাষ্ট্র, পরিবার, সমাজের এই চূড়ান্ত বিচারের ফয়সালার দিন যদি তার ঠিক না থাকে, এই উদ্দেশ্যে সে যদি পরিচালিত না হয়, তাহলে সেই মানুষটি কখনোই ভালো মানুষ হতে পারে না। আমরা যারা এখানে উপস্থিত, প্রধান শিক্ষক মনে করেন একজন শিক্ষক ক্লাসে গিয়েছেন, মনে করলেন তো শাহাবুল ভাই স্কুল, আমি এত ভালো করি আর কি দরকার, শাহাবুল ভাই আপনাকে ধরতে পারবেন না। কিন্তু সেদিন বিচার হবে যে টিচারটা ক্লাসে গিয়েছিল ঠিক, কিন্তু তিনি ভালো করে পড়ানোর মানসিকতা ছিল না, পরিষ্কার দেখানো হবে। তার মানে যারা শিক্ষার্থী আছেন, আপনি A+ পেয়েছেন, কিন্তু পরেরটা দেখে দেখি আপনারটা কেউ বুঝতে পারবে না। কিন্তু সেদিন বিচার করা হবে যে আপনি A+ পেয়েছিলেন ঠিক, কিন্তু সেটা ছিল আপনার দেখে দেখে নকল করা A+। অতএব আপনি এটা দিয়ে যে ইনকাম করবেন সেটা হালাল হবে কিনা সেটা একটি বিষয়। আবার অনেকেই আছেন এরকম, কারণ হয়তো টাকা ধার নিয়েছেন, আপনার কাছে টাকা আছে, দেবেন না, বারবার ঘোরান, কিন্তু টাকা ঠিকই কাছে আছে, সেদিনও সেটা প্রকাশ হয়ে যাবে। তার মানে চূড়ান্ত বিচারের দিন আমরা কে কি করছি, আমি যদি এখানে কথা বলি আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু আমি আমার বাস্তব জীবনে করলাম না, তাহলে সেদিন আমাকেও ধরা হবে এই জায়গায়। অতএব আসুন সেই চূড়ান্ত ফয়সালার দিন যেন আমরা সকলে পার পেতে পারি, এই প্রতিষ্ঠান যেন পার পেতে পারি। আর এই পার যদি পেতে পারি, আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হবে। আর সেই অনুষ্ঠান যেদিন হবে সেদিন থাকবেন চিফ গেস্ট, যিনি থাকবেন তিনি হচ্ছেন আমার আর আপনার সকলের রব, আমাদের মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই চিফ গেস্টের সেই অনুষ্ঠানে সংবর্ধনা নেওয়ার জন্য জান্নাতের সমমহান আদর্শ যেন আমরা পেতে পারি, আমাদের জীবন চলতে পারে। এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে যেন সেই জায়গায় সংবর্ধনা পাওয়ার জন্য আমরা যেন সকলেই
আবার কাজ করতে পারি, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠানে যারা বিদায় নিচ্ছে তাদেরকে সংবর্ধনা জানিয়ে, যারা নতুন এসছেও তাদেরকে অভিবাদন জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুর আগে আমি আশঙ্কা যেটা করেছিলাম ঠিক সেটাই। আমি আশা করব আমাদের শিক্ষার্থীরা স্যারের এই দীর্ঘ সময় কথার মধ্য থেকে তার জীবনের যাপনের জন্য কথাগুলি নোট করে নেবেন, এবং আমরাও তার অনেক কথা থেকে নোট করে নিলাম যে আমাদের স্কুলেও এখনো অনেক কিছু আসলে করার বাকি আছে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবং সেই সাথে আমাদের যে শিক্ষার্থীরা বিদায় নিচ্ছে তাদের উদ্দেশ্যে একটি কথা। স্যারের কিন্তু আলমডাঙ্গা স্যার আসলে একটু গরিব মানুষ, এত গরিব মানুষ যে আলমডাঙ্গা ডিগ্রি সরকারি কলেজের পাশে একটা ছোটোখাটো জমি কিনে, বেশি না 2 তলা মতো বাড়ি করেছেন, করে নিচে একটা ইউনিভার্সিটি কোচিং আছে। তবে স্যারকে অনুরোধ করব যে আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা আলমডাঙ্গাতে পড়বে পরবর্তীতে, আপনি দয়া করে আপনার ইউনিভার্সিটি কোচিংয়ে আমাদের ইন্টারমিডিয়েট থেকেই আমাদের স্টুডেন্টকে একটু নেবেন, যাতে তারা ইউনিভার্সিটির আগে 2টা বছর আপনার সান্নিধ্যে থেকে ইংরেজি বিষয়টা ভালোভাবে শিখতে পারে। আমরাও আমাদের স্টুডেন্টদেরকে সাজেস্ট করব যেন তোমরা স্যারের ইংলিশ ভিউ ইউনিভার্সিটি কোচিং সেন্টারের অবশ্যই তোমরা ইংরেজি শেখার জন্য, এবং শুধু ইংরেজি নয়, নৈতিক অনেক কিছু স্যারের কাছ থেকে শেখা যায়। এই পর্যায়ে আমি আমাদের বক্তব্যের অনুষ্ঠানের খুব শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আরেকজন গুণী ব্যক্তির মুখ থেকে কিছু কথা শুনব। আমাদের মঞ্চে সেই সকাল থেকে এসে অনেকের কথা শুনছেন অধীর আগ্রহে, আমরা এখন তার মুখ থেকে কিছু শোনার পালা। তিনি হলেন আব্দুল মান্নান স্যার, সাবেক প্রধান শিক্ষক, আন্দুলবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমি স্যারকে অনুরোধ করব আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কিছু কথা বলার জন্য। 2024 সালের এসএসসি পরীক্ষার্থী এবং নবাগত ছাত্রছাত্রী যারা ভর্তি হয়েছে তাদের আজকে সম্পাদনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র স্কুলের পরিচালক, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং সামনে প্রবিষ্ট সকল শ্রেণীর ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সবাইকে জানাই আমি সালাম। আসসালামু আলাইকুম। নবাগত এবং বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যা কিছু বলা হয়েছে, আর তো মনে হয় আমি সামান্য একটা ছোট্ট একটা আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্যার ছিলাম, প্রধান শিক্ষক। আমার তো আর জ্ঞানে কিছু নাই, সবই বলা হয়ে গেছে। তবে আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থার এমনই খারাপ অবস্থা যে একটা ছাত্র এসএসসি এইচএসসি পাস করে যাচ্ছে, সে কিছু বলতে পারছে না, পরিবেশ নাই, ব্যবস্থাপনা নাই। একজন ছাত্র হিস্ট্রিতে অনার্স মাস্টার্স পড়ে সে আসি শিক্ষক হচ্ছে হাই স্কুলে, সে ইংলিশ শিক্ষক হচ্ছে। বাংলা পড়ে আছে, সে বিজ্ঞানের শিক্ষক হচ্ছে। সমস্ত স্কুলে কিন্তু বিষয়ভিত্তিক শিক্ষক নাই, যার ফলে আমাদের এই সমস্যাটাই বড় আকারে। পরের কথা বলার আগে আমি নিজের ব্যক্তিগত ঘাটতিটাই বলি। পূর্বে তোমরা যা শুনলে ইংলিশে অনার্স মাস্টার্স ডিগ্রি প্রাপ্ত ব্যক্তির মুখের কথা, সে ইংলিশ শিক্ষক। আর আমার চিত্রটা একটু দেখো। আমি বিএ অনার্স এমএ পাস করলাম, ফিলোসফি সাবজেক্ট, সংযুক্ত লজিক। তারপরে কি করলাম, এমএ করলাম, ওতে অনার্স পড়ে এমএ করলাম। তারপরে বিএড করলাম, কিন্তু ওখানে ফাঁক দেখলাম হাই স্কুলে তো ইংলিশ পড়াতে হয়, ওখানে আবার ইংলিশ ট্রেনিং করতে হবে। তারপরে আবার কি করলাম, হেডমাস্টার হিসাবে প্রতিষ্ঠানের দায় দায়িত্ব, অফিস আদালত সব ঠেকাতে হয়, এমএ ট্রেনিং করলাম। প্রশাসনিক এবং
ফরেন এডুকেশনের সাথে কিছু তুলনা ওখানে পাওয়া গেল, একটা বিষয় আছে। আমি স্কুল চালাতে লাগলাম হেডমাস্টার হিসাবে, তাহলে আমি ইংলিশ টিচার এবং হেডমাস্টার, আমি কতটুকু শিক্ষা দেব ইংলিশের উপরে এখন তো বুঝতেই পারা যাচ্ছে। কিন্তু কেন, কিভাবে আমি এই সফলতা অর্জন করলাম? এই জন্য আমি বলবো যে আমাদের ছাত্রছাত্রী এই সমাজ, তারা যদি স্মার্ট ছাত্র এবং ছাত্রী হয়, সে সব জায়গায় সফলতা অর্জন করতে পারবে। এখন বর্তমানে স্মার্ট এই কথাটা চলে আসছে, ছাত্রছাত্রী সবাই হয়তো জানে যে স্মার্টের বাংলা মানেটা কি। স্মার্টের বাংলা মানে হচ্ছে চটপটি, চালু, যার অধীনে থাকছে কি বুদ্ধি, বিবেক, জ্ঞান, চালাক সবকিছু মিলে সেই স্মার্ট। এখন বর্তমানে স্মার্ট ছাত্র না হলে সে কোনো জায়গায় সফলতা অর্জন করতে পারবে না। আমারই বাস্তব জীবনে আমি দেখেছি, ক্যান্ডিডেট এসএসসি সেন্টারে যাচ্ছে, ভ্যানে যাচ্ছে, উড়না পড়ে ভ্যানে জড়িয়ে আহত হয়ে পরীক্ষা সেন্টারে। আমি সেবার পরীক্ষার হল ছিল, কি ব্যাপার, আমারই স্কুলের ছাত্রী এটা হয়েছে। তারপরে আমি এই চিত্র দেখে দেখে জীবননগর সেন্টার, আন্দোলনবাড়ি একটা ইউনিয়ন পরিষদ, আমি সেখানে এসএসসি পরীক্ষা সেন্টার করে আসছি। স্মার্ট হেডমাস্টার হয়ে আমি যে দায়িত্বটুকু পালন করছি, আমার ব্যক্তিগত জীবনে আমি ছাত্রছাত্রীদেরকে স্মার্ট হিসাবে তৈরি করার জন্য চেষ্টা করেছি। তো সেই জন্য আমি বলবো যে এখান থেকেই অঙ্গীকার করে বের হতে হবে, আমি হব স্মার্ট শিক্ষার্থী, স্মার্ট ছাত্র, স্মার্ট ছাত্র। আমি ভ্যানে যাব, গাড়িতে যাব, আবার দেখবো অনেকেই আছে এক জায়গায় বসেছে, উঠে চলে যাচ্ছে, ব্যাগটা থুয়ে যাচ্ছে। না, আমরা কখনো ঠকবো না, আমরা কোনো ঠকবাজের হাতে পড়বো না। আমাদের এই বাস্তব জীবনের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলে যাব। এবার আসবো আমাদের শিক্ষা। শিক্ষা আমরা গ্রহণ করলেই হবে না, এটাকে বাস্তবায়ন করতে হবে। চাকরি হোক, ব্যবসা হোক, যে কোনো দিক থেকে তাকে প্রতিষ্ঠিত হতে হবে। এই প্রতিষ্ঠিত হতে হলে আল্লাহ, রসুল, সমাজ, পরিবার, স্কুল, দেশ, রাষ্ট্র সবই মানতে হবে, সব জায়গার নিয়ম কানুন মানতে হবে। তাহলে আমরা দোয়াটা পেয়ে যাব। দোয়া ছাত্রদের কাছে, মুরব্বীদের কাছে চেয়ে নেওয়া যায় না, আচরণের ভিতর দিয়েই দোয়া নেওয়া যায়। এখন এই ছাত্র সমাজ এসএসসি এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে, সবাইকে অনার্স পড়বে না, বিভিন্ন রকম শিক্ষা আছে। কেউ হয়তো এখনো পর্যন্ত নাক শিক্ষানোর কথা আছে একটা, মেয়েরা নার্সিং ট্রেনিং এ অনেকে যেতে চায় না, অনেকে যায়। আমি ছোট্ট একটু চিত্র দিচ্ছি। এই এলাকার বা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা আমাদের উপজেলা হাসপাতাল আলমডাঙ্গা কোথায় অবস্থিত হাড়, সেখানে টিকা দিতে মনে হয় প্রত্যেকেই গিয়েছে। এমনকি আমি টিকা দিতে যাই দেখি, আমি জানি আমার একটা ছাত্রী ওখানে আছে, কিন্তু আমি যে দেখি ওখানে আমার 4টা ছাত্রী নার্স, যেটা সিনিয়র নার্স সে আছে সুপারভাইজার, হয়তো প্রায় এখন 70,000 টাকা বেতন পায়। তো 4টা ছাত্রী আমার হাত দিয়ে এই হাসপাতালে নার্স। সেই জন্য আমরা চাকরির ক্ষেত্রে অবহেলা করব না, যার যেদিকে সুযোগ আমরা সেদিকে যাব। আর পরবর্তী পদক্ষেপ, ভালো কলেজ বেছে নেব। কিভাবে বেছে নেব? বিদায় তো এটা পূর্বেই শোনা হইলো, এটা দুঃখের কোনো বিদায় না, এটা স্তর পরিবর্তনের বিদায়। আমরা এখান থেকে বড় প্রতিষ্ঠানে যাব, সেখানে কি ধরনের শিক্ষা গ্রহণ করব এবং বাস্তবায়ন করব, সেই পদক্ষেপ এই ছাত্র জীবনেই থাকতে হবে। আমি একটু উদাহরণ দিই, 2-1টা। খুলনা বিএল কলেজে সেখানে একটা মন্ত্রীর অনুষ্ঠান ছিল, প্রিন্সিপাল তার প্রোগ্রাম করিয়েছে, স্টেজ করে সবকিছু করেছিল। মন্ত্রী আসতে সেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট করেছে। প্রিন্সিপাল তার ছাত্রদের বলেছে স্টেজ সব ভেঙে ফেলতে। স্টেজ ভেঙে ফেলে দিয়ে সেখানে অফিসে বসে আছে। 2 ঘন্টা পরে মন্ত্রী আসছিল। এটা কিন্তু বাস্তব খুলনা বিএল কলেজে। তারপরে মন্ত্রী তখন সে বলেছে যে আপনার তো সময় ছিল, এই আপনি আসতে পারেন, অনুষ্ঠান শেষ। জীবননগরে একটা ইউনো এসেছিল, বাস্তবতা কি? সেই ইউনো এসএসসি পরীক্ষার মিটিং, 20-25টা হেডমাস্টার,
মাদ্রাসা প্রিন্সিপাল প্রেজেন্ট হয়েছি মাত্র আমরা 4-5 জন। তিনি জাস্ট টাইম 11টায় বসে, তার টাইম দেওয়া আছে চিঠিতে, বসে সে মিটিং সেরে দিল। স্যার অন্যান্য হেডমাস্টাররা কিছু বললো, স্যার সব হেডমাস্টার তো আসেনি, আমাদের তো এখন তাদের পদে দেবো কাদের? সেক্রেটারি হয় ওই স্কুলের হেডমাস্টার। আমি তার আগের বছরও হলতে পারছিলাম, তখন ওই 4-5 জনের ভিতরে আমার ছাড়া আর ফিটেস নাই। আব্দুল মান্নান হল সুপার মিটিং সেরে বেরিয়ে চলে আসছি, হেডমাস্টার সব যাচ্ছে। তাহলে কি হলো? আপনাদের মিটিংটা কি? বলে মিটিং শেষ। তাহলে এই যদি আচরণ হয়, একটা ইউনো কত বড় শিক্ষা দিল, 30টা স্কুল, হাই স্কুল, মাদ্রাসার শিক্ষা দিল। উনি কিন্তু নতুন এসেছিলেন, তার ওই এক শিক্ষার মাধ্যমে সবার ভিতর শিক্ষা এসলো কি প্রত্যেককে স্মার্ট হতে হবে, সচেতন হতে হবে। যদি আমাদের এই ছাত্র সমাজ সামনের দিকে স্মার্ট হয়ে এগিয়ে না যায়, তাহলে তার ভবিষ্যৎ অন্ধ, সে ভবিষ্যতে সফলতা অর্জন করতে পারবে না। তবে সবকিছুর মূলে যেগুলো এসেছে, শ্রদ্ধা, সম্মান। আমরা ছোট বড় যে যেমন, তাকে আমরা শ্রদ্ধা সম্মান দিয়ে আমরা চলব। বাপ মার পরে শিক্ষক এবং তারপরে আদার্স, আমরা সবাইকে মেনে চলবো। তাহলে দোয়াটা কিন্তু অটোমেটিক এসে যাবে। হ্যাঁ, উনি ভ্যান চলার একটা কথা শুনলে যে এখন ভ্যানে একটা আসন দিয়াতে সে দোয়া করে ফেলবে, দোয়া তো সেখানে চাওয়া হয় না। এইরকম বাস্তব জীবনটা খুব কঠিন। এই জন্য আমি বলবো, যারা বিদায় নিয়ে চলে যাচ্ছে, তারা তাদের বাস্তব জীবন কিভাবে বাস্তবায়ন করবে সেই চেষ্টা করবে। আর নবাগত ছাত্রছাত্রী যারা এই স্কুলে ঢুকেছে, তাদের শিক্ষায় তারা আবার উন্নতি করবে, তাদের দেখে অন্যান্য ছাত্রছাত্রী এখানে আরো আগমন করবে। আমি এই স্কুলের এই ছাত্রছাত্রীদের আজকের এই অনুষ্ঠান সফলতা অর্জন করুক বিদায়ী ছাত্রীরা এবং নবাগত ছাত্রছাত্রী, এই সফলতা অর্জন করার প্রত্যাশা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ স্যারকে সংক্ষিপ্তভাবে খুব সুন্দর কিছু কথা বলার জন্য। আমরা টানা নিঃশ্বাস ফেলছি না, সমস্যা নেই। আমাদের স্যারের বক্তব্যের পরেই আমরা মধ্যাহ্নের বিরতিতে যাব। আমাদের প্রধান অতিথির কথার পরেই কিন্তু আমরা সরাসরি সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাব। আমাদের নৃত্য হবে, গান হবে, কবিতা আবৃত্তি হবে, আমাদের স্কুলের শিক্ষার্থীরা পার্টিসিপেট করবে। তবে তার আগেই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি স্কলার মডেল স্কুলের সৃষ্টি লগ্ন থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছেন আমাদের সাথে, যার দিক নির্দেশনায় এই স্কলার পরিবার পরিচালিত হয়, যিনি ছিলেন জাতীয় পর্যায়ের স্বর্ণ পদকপ্রাপ্ত সেরা শিক্ষক, আমাদের মাঝে ধৈর্যের সাথে বসে আছেন। আমরা এখন তার মুখ থেকে শুনব। তিনি হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ স্যার, সাবেক অধ্যক্ষ দর্শনা সরকারি কলেজ চৌরাঙ্গা। স্যার বসে বললেও কোনো সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ধৈর্য কি সকলের আছে? আমার বিদায় শিক্ষার্থীদের বিদায় দিতে আমার খুব কান্না পাচ্ছে, আর নবীন শিক্ষার্থীদের সম্বর্ধনা দিতে আমি খুব সুখ পাচ্ছি। কান্না আর সুখ, কান্না
মাইনাস সুখ অর প্লাস সুখ, কি হলো? নেগেটিভ পজিটিভ নাথিং, একত্রে করলে নাথিং। আমার কোনো অনুভূতি নেই। যা হোক, আসলে দীর্ঘদিন 33 বছর শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আমার খুব মজা লাগে। আজ থেকে প্রায় 10 বছর বিদায় নিয়েছি প্রাতিষ্ঠানিক শিক্ষণ কার্যক্রম থেকে। সেই জন্য ছুটে ছুটে আসি, সুযোগ পেলেই শিক্ষার্থীদের ঘরে চলে যাই।